নমস্কার শ্রোতা বন্ধুরা, সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগতম। আজকের ভিডিওটা মূলত একটা সচেতনমূলক ভিডিও। আপনার বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে আজ যে ভিডিওটা করছি সেটা আপনাদের অবশ্যই শোনা প্রয়োজন। বাচ্চাদের সাথে কথা বলার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন, না হলে কত বড় বিপদ হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কেন বলছি আসুন শুনে নেওয়া যাক। একঘর লোকের সামনে ষাটোর্ধ্ব মেহরুন চাচিকে নিশা জোরে থাপ্পড় বসাতেই সবার মুখ হা হয়ে গেল। চাচি কিছু বুঝতে পারার আগেই হুমড়ি খেয়ে সোফায় বসতে গিয়ে কাঁচ ঘেঁষে ফ্লোরেই বসে পড়ল। চিরকাল শান্ত আর ভদ্র স্বভাবের মেয়ে নিশা। তার কোনো ভাই বোনের সাথে তার কোনো দিনও ঝামেলা হয়নি, মারামারি তো দূরের কথা। বিয়ে হয়েছে 6 বছর হলো। শ্বশুরবাড়িতে ওর নরম স্বভাবের জন্য ও বেশ সমাদৃত। ওর একটা মেয়ে আছে 4.5 বছরের। মেয়েটার নাম রিয়া। গত নভেম্বরে ওর একটা ছেলে হলো রিয়ান। বেশ ভালো মেয়েটা। পরিবারের সবার সামনে নিশার এমন একটা আচরণ কেউ কিছু মেলাতে পারছে না। আমার মাথায় প্রথমে এলো বেবি হওয়ার পর ডিপ্রেশনে হয়তো মেয়েটা, কিন্তু তা বলে এমন কিছু। সবার হতভম্ব ভাব কেটে এখন চেঁচামেচি শুরু হলো। সবাই প্রশ্ন করতে লাগলো, নিশার চাচার বাসা এটা। আজ এখানেই সবার খাওয়ার নেমন্তন্ন ছিল। নিশাদেরও করা হয়েছিল, ওরা আসতে পারবে না বলে জানিয়েছিল। পরশুদিন নিশার ছোট ছেলের জন্য অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে সবাই গিয়েছিল। সবাই ভেবেছে ওরা ক্লান্ত, কিন্তু এমন আলু থালু নির্ঘুম চেহারা নিয়ে মেয়েটা এসে এমনভাবে চাচিকে থাপ্পড় লাগাবে কেন? সবার প্রশ্নের জবাবে এইবার সে চুপ। নিশার মা রান্নাঘর থেকে ছুটে এলো। এমন কাণ্ড শুনে তিনি বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু মেয়ের এমন চেহারা আর মেহরুন চাচির এইভাবে পড়ে থাকা দেখে সবার কথা তাকেও বিশ্বাস করতে হলো। তার মেয়ে এত বেয়াদব হয়ে গেল কি করে? নিশা পাথরের মতো দাঁড়িয়ে সাপের মতো ফোপাচ্ছে, বিন্দু মাত্র থামছে না ওর এই বিশ্রী ফোপানোটা। নিশার মা কাছে গিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুই এইখানে এইভাবে কেন? কি হয়েছে তোর? উনি আলতো স্বরে বলে ওকে বসানোর চেষ্টা করেছে, কিন্তু ও এক বিন্দুও নড়ছে না। এইবার মেহরুন চাচি দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, এত বড় সাহস তো, আমার গায়ে হাত তুলিস? উনি এইবার তেড়ে এলেন নিশাকে থাপ্পড় দেওয়ার জন্য। সবাই ওনাকে থামানোর চেষ্টা করলে রেগে ফুঁসে উনি সোফায় বসে এইবার কান্নায় ভেঙে পড়লেন। উনি বলতে শুরু করলেন, এইটুকু বয়স থেকে কোলে করে তোকে মানুষ করেছি, আর সেই মেয়ে কি না আমার গায়ে হাত তোলে? বাকি কথা উনি শেষ করতে পারেননি, তার আগেই কান্নায় ভেঙে পড়লেন। সবাই নিশাকে একে একে প্রশ্ন করছে, কি হয়েছে? এমন আচরণের কারণ কি? উনিও এইবার চেঁচিয়ে উঠলেন, কি হলো বলছিস না কেন? কি করেছি আমি? এই লজ্জা আমি কোথায় রাখব? নিশা এবার শান্ত গলায় বলল, তুমি আমার বাচ্চাদের মেরে ফেলতে চেয়েছো, আরেকটু হলে মরেই যেত। বাঁচাতে পারবো কি না জানি না। সবার কথা থেমে গেল। প্রথমে অবাক হলেও একটু পর চাপা গুঞ্জন উঠল। কি বলে? কি হয়েছে? কিভাবে? মেহরুন চাচি উঠে দাঁড়িয়ে বলল, ফাজলামি করার আর জায়গা পাসনি নিশা? সেদিন তোর বাচ্চাগুলোকে এত আদর করে এলাম, আর বাসায় আসা 2 দিন পর বলছিস তোর বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছি? কি করেছি আমি? নিশার নিষ্প্রিয় গলায় এখন হালকা চাঞ্চল্যের ভাব, কিংবা কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা। তুমি আমার মেয়ে রিয়াকে কি বুঝিয়েছ? এইটুকু একটা মেয়ের মনে এইভাবে বাজে কথা ঢুকানোর আগে দ্বিতীয়বার চিন্তা করনি? সবার মতো চাচিও অবাক হয়ে বলল, ভনিতা রাখ নিশা, তোর মেয়ের সাথে আমার কি? এত ছোট মেয়ের মনে আমি কিভাবে কোনো বাজে কথা বলতে পারি, ঢোকাতে পারি? কখনো না। নিশা এবার চেঁচিয়ে উঠল, বলেছ, তুমি ওকে বলেছ আমরা ওকে ভালোবাসি না। আমি ওকে ভালোবাসি না,
আর কখনো আদর করব না ওকে। ওর কোনো জায়গা নেই আমাদের বাড়িতে। আর সব কিছু এখন ওর ভাইয়ের, ওকে কোনো কিছু দেওয়াই হবে না। বলনি এসব? কথাটা শুনে চাচি হাসতে গেলেন, কিন্তু নিশার চেহারা দেখে হাসি থামিয়ে বলল, এ আর কি এমন? আমি তো মজা করেছিলাম। আমরা সবাই তো কম বেশি নাতি নাতনিদের সাথে এমন মজা করি। উনি কথা শেষ করার আগে নিশা হুঙ্কার দিয়ে উঠল, তোমার আর তোমাদের এই সস্তা রসিকতার জন্য আমার নিষ্পাপ দুটো বাচ্চা আর জীবন মরণ নিয়ে যুদ্ধ করছে। দুটো বাচ্চাই আইসিইউতে, জানি না তাদের বাঁচাতে পারবো কিনা। বলতে বলতেই মুখে হাত দিয়ে মুখ ঢেকে ঢুকরে ঢুকরে কাঁদছে মেয়েটা। পরিবেশটা থমথমে হয়ে গেল। নিশা সমানে কেঁদে যাচ্ছে। কেউ কোনো শব্দ বের করতে পারছে না। এই পৃথিবীতে নাকি সন্তানের জন্য মায়ের কান্না আটকানোর আর সান্ত্বনা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের মধ্যে নেই। নিশার মা দুম করে বসে পড়লেন। কিছুক্ষণ হতবম্ব হয়ে গেলেন, তারপর চেঁচিয়ে উঠলেন, কি বলছিস এসব? কি হয়েছে বাবুদের? কিভাবে? নিশা কান্না করতে করতে এইবার হেঁচকে দিয়ে উঠল। নিজেকে সামলে অনেকক্ষণ পর বলল, গতকাল সকালে আরিফ অফিসে যাওয়ার পর আমি রিয়ানকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে গেলাম আগের দিনের সব এলোমেলো কাজ গোছাতে। রিয়াও ওর মতো টিভি দেখে খেলছিল। একটু পর রান্নাঘরে এসে বলে, মা আমাকে একটু কোলে নেবে? আমি বিরক্ত হয়ে বললাম, এখন কি আর কোলে নেওয়ার সময় আছে? যাও এখন খেলো গিয়ে। ও গেল না, দরজার কাছে দাঁড়িয়ে রইল। আমি বললাম, যাও পরে নেব। ও চলে যাওয়ার একটু পর রিয়ান দোলনায় কান্না করে উঠল। আমি কাজ ফেলে দ্রুত ছুটে যাই, কোলে নিয়ে কান্না থামাই। তখন রিয়া এসে বলে, তুমি আমাকে কোলে নাওনি, ভাইকে কোলে নিলে। তুমি আসলে আমাকে ভালোই বাসো না, তুমি ভাইকেই ভালোবাসো। আমি খানিকটা ধমক দিয়ে বললাম, এটা কোন ধরনের কথা মা? কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি, কিন্তু ভাই তো এখন ছোট, তাই ভাইকে নিতে হয়। তুমি তো এখন বড় হয়েছ। এতদিন তোমাকে আদর করতাম না? তুমিও তো করতে ভাইকে আদর, হঠাৎ কি হলো? আগে করতে, এখন করো না। এখন সব কিছু ভাইয়ের জন্য। ভাই পচা, ওকে আমি ঘর থেকে বের করে দেব। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে আমি ধমক দিলাম, কি বলো মামুনি এসব? এসব কথা বলতে নেই, যাও খেলতে যাও। তখন সে চুপ হয়ে চলে গেল। আমি ভাবলাম আপাতত শান্ত হয়েছে, এতদিন ধরে একা একা আদর পেয়েছে, তাই হয়তো একটু জেলাস হচ্ছে। কিন্তু আমরা ওকে আলাদা করে বা দূরে কোথাও রাখিনি। হঠাৎ এরকম আচরণের জন্য আমি খানিকটা অবাকই হয়েছিলাম, কারণ রিয়ান হওয়ার আগে থেকেই ওকে আমরা জানিয়েছি, সব কিছুতে ইনভলভ করেছি। এতদিন এই ধরনের কোনো কথাও বলেনি, আসেইনি ওর মাথার মধ্যে। হঠাৎ এমন কথা কেন? ভাবলাম ফ্রি হয়ে ওকে নিয়ে বসবো। অনেক কাজ জমেছিল। আমি রান্নাঘরে গেলাম। বেশ কিছুক্ষণ পর আমি রিয়ানের জোরে চিৎকার শুনলাম। তাড়াতাড়ি এসে দেখি রিয়ান নেই, রিয়াও নেই। দুজনকে ডাকলাম। একটু পরে ওয়াশরুমে কল ছাড়ার আওয়াজ পেলাম। আমি এক বালতি কাপড় ভিজিয়েছিলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ওয়াশরুমে গিয়ে দেখলাম রিয়া বালতির কাপড় বের করে রিয়ানকে বালতিতে মাথা ডুবিয়ে চেপে ধরেছে। আমার মুখ দিয়ে যেন শব্দই বের হচ্ছিল না। আমি তাও জোরে চেঁচিয়ে উঠলাম, রিয়া কি করছিস তুই? আমার চিৎকার শুনে রিয়া ভয় পেয়ে গেল। দৌড়ে বাথরুম থেকে বেরোতে গিয়ে পিছলা খেয়ে দেয়ালে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেল। কিছু বুঝতে পারার আগেই রিয়ার মাথা থেকে গলিয়ে রক্ত বের হয়ে গেল, আর রিয়ানের কোনো সাড়া নেই। রিয়ানকে জল থেকে তুলে রিয়াকে বুকে তুলে নিয়ে আমি কিভাবে যে দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে গেছি সে একমাত্র আমি জানি আর ভগবান জানে। বলতে বলতে ওর গলা যেন ধরে গেল, তেমনি সবার গলায় কি যেন আটকে গেল। চোখ বেয়ে কখন যে জল গড়িয়ে পড়ল কারো খেয়ালই নেই। নিশি আবার বলা শুরু করলো, কাল পুরো দিন রাত কেটে গেল। কোন দিকে আমি আর আরিফ
জানতেই পারিনি, কাউকে খবর দেওয়াও হয়নি। কাল আরিফকে ফোন করেছিলাম শুধু, আজ মোবাইলটা হাতে নিলাম তোমাদের ফোন করব বলে। তখন দেখলাম মোবাইলে একটা ভিডিও রিয়া নিজে নিজেই তুলেছে। জানি না কী ভেবে তুলেছে, ও মাঝে মধ্যেই এমন ভিডিও বানায়। ভিডিও অন করে ছড়া বলে, নাচে। নিশা মোবাইলটা বের করে ভিডিওটা অন করে দিল। রিয়া ও তার একটা পুতুল। সম্ভবত রিয়া পুতুলকেই কিছু বলছে। মা আমাকে আর একটুও ভালোবাসে না। কাল নানি এসেছিল, বলেছে এখন মা তোমাকে আর ভালোবাসে না, ভাইকে বেশি ভালোবাসে। মা আমাকে আগের মতো বুকে নিয়ে ঘুমায় না, এখন আর আমাকে খাইয়ে দেয় না। বলে তুমি এখন বড় হয়েছ, তুমি নিজে নিজে খাও। আগে সবাই আমার জন্য জামা কাপড় আনতো, এখন শুধু ভাইয়ের জন্য আনে। জানো, এগুলো কাল আমাকে মেজো নানি সব বলেছে। নানি শুধু আমাকে ভালোবাসে, তাই আমাকে আদর করেছে। বাকিরা সবাই ভাইকে কোলে নিয়েছে, আদর করেছে, কিন্তু আমাকে কেউ করেনি। নানি বলেছে ভাই আমার সব আদর নিয়ে নিয়েছে, আমাকে আর কেউ ভালোবাসবে না। ভিডিওর কথাগুলো শেষ, তবে ভিডিওটা চলছে। পুতুলটা পড়ে আছে, টিভিটা চলছে আস্তে করে, কার্টুনের হালকা শব্দ শোনা যাচ্ছে। পুরো পরিবেশ একদম নিঃশব্দ। মেহরুন চাচি একজন শুধু অনুতাপে নেই। কম বেশি আমরা সবাই এই ধরনের কথা ছোট বাচ্চাদেরকে বলে থাকি। সেদিন সবাই হাসাহাসি করেছে রিয়াকে এইসব বলে। চাচি আমতা আমতা করে বলল, এমন দুষ্টুমি তো আমরা সবার সাথেই কম বেশি করি, কিন্তু কখনো এমন তো কেউ করেনি। তোর মেয়ে কেন এরকম করলো? নিশি রক্তবর্ণ চোখ নিয়ে তাকালো। সব বাচ্চাই কষ্ট পায় এই ধরনের কথায়, কেউ কম কেউ বেশি, তবে এই জিনিসটা রয়ে যায় অনেক বছর। সব বাচ্চা তো এক না। ছোট বাচ্চা হলে সে ঘরের বড় বাচ্চাটাকে আমরা সবাই এই ধরনের কথা মজার ছলে বলে থাকি। আমরা একবার ভাবি না যে এতদিন মা বাবার মধ্যমণি ছিল, হঠাৎ করে তার প্রতি মনোযোগ কমে যাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট বাচ্চাটার মনে এই ধরনের কথা ঢোকানোর আগে একবারও চিন্তা করি না ছোট্ট বাচ্চাটার মনে কী প্রভাব ফেলে। কেউ কিছু বলতে যাবে, তার আগেই নিশার ফোন বেজে উঠল, আরিফের ফোনে। বাচ্চাদের অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি আসো। নিশি দ্রুত উঠে যায়। ওর মা আর চাচিরা যেতে চাইলে নিশা হুঙ্কার দিয়ে ওঠে, কেউ আসবে না, তোমরা সবাই আমার বাচ্চাদের এই অবস্থার জন্য দায়ী, তোমরা সবাই। বলতে বলতে বাম হাতে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। আর আমরা সবাই নিঃশব্দে এক একটা থাপ্পড় খেয়ে বসে রইলাম, যারা একবার হলেও এই ধরনের নিম্ন মানসিকতার মজা করেছি বাচ্চাদের সাথে। কলমে দোলনা বড়ুয়া, তৃষা। তাহলে শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গল্পটা তুলে ধরার মূল উদ্দেশ্য কী। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।